হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি গল্প শোনাবো, বীর বদলের চাতুরী। বাদশাহ আকবরের রাজসভার শ্রেষ্ঠ সভাসদ তখন বীরবদল। বাদশার যে কোনো সমস্যার মুশকিল আসান কর্তা বীরবদল। দুঃখে সান্ত্বনা, আবার সুখের সঙ্গে ভাড়ামিতে বীরবদলের জুড়ি মেলা ভাত। এ কথা শুধু রাজধানীর দিল্লি নয়, সারা ভারতবর্ষ এবং তার বাইরের প্রতিবেশীরাও জানে। মণিপুরের রাজা চন্দ্রকান্ত ছিলেন সমঝদার রাজা। এই খবর তার কাছেও একদিন গেল। তিনি ঠিক করলেন, যার এত নামডাক তাকে একবার দেখতে হবে এবং সে প্রকৃত ঘৃণিতায় পরীক্ষা করে দেখতে হবে। ছদ্মবেশ নিয়ে বিচার করে দেখা হবে এই ভাগ্যবান লোকটিকে। একজন সাধারণ সৈনিকের বেড়ে ঘোড়ার চেপে যাত্রা করলেন মণিপুর রাজা। দীর্ঘ পথ চলার পর দিল্লির কাছে গাছের শীতল ছায়ায় একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘোড়া থেমে নামলেন। বেশ কিছুক্ষণ শ্রম করলেন সেখানে একজন খোড়া ভিক্ষুকও বিশ্রাম করছিল। রাজা তখন বেশ কিছুক্ষণ বিশ্রামের পর গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য ঘোড়ার কাছে গেলেন। তখন সেই ভিক্ষুকটি কাতরভাবে বিনিরোধ করে বলল, সৈনিক ভাই, আমি একজন অতি দরিদ্র ভিক্ষুক এবং খোড়া। আমি পথশ্রমে ক্লান্ত। যদি বেলা থাকতে শহরে না পৌঁছাতে পারি তবে ভিক্ষা মিলবে না, আর ভিক্ষা না পেলে আমাকে অনাহারে রাত কাটাতে হবে। আপনি দয়া করে আমাকে যদি ঘোড়ায় চাপিয়ে নিয়ে যান তবে আমার খুব উপকার হবে। আল্লাহ আপনার ভালো করবেন। ভিক্ষুকের এই কঠোর ভিত্তিতে ছদ্মবেশী রাজা চন্দ্রকান্তের দয়া হলো। তিনি ভিক্ষুককে ঘোড়ায় তুলে নিয়ে এবং শহরে পৌঁছাতে তাকে ঘোড়া থেকে নেমে যেতে বললেন। ভিক্ষুক ঘোড়া থেকে নামতে রাজি হল না। সে এখন নিজ মূর্তি ধারণ করেছে। সে সৈনিককে বলল, কি বলছো সৈনিক? আমার ঘোড়া থেকে আমি নেমে যাব, আর তুমি ঘোড়াটি নিয়ে চপ্পর দেবে? আমাকে কি তুমি এতই বোকা ভাবো নাকি? হ্যাঁ, এসব চালাকি রাখো। তুমি ঘোড়া থেকে নেমে আমাকে যেতে দাও। বাজে ঝামেলা করো না, বিপদে পড়বে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া খুব জমে উঠল। অনেক পথচারী সেখানে এসে জড়ো হলো। সাধারণ মানুষ এর কি মীমাংসা করবে? প্রকৃত ঘোড়ার মালিককে তা জানা যাবে কিভাবে? একজন রাজপ্রতিনিধির তখন ওই পথ দিয়ে যাচ্ছিল। এত গোলমাল কিসের জানার জন্য সেও সেখানে এসে উপস্থিত হলো। সমস্ত ঘটনা শুনে তাদের নিয়ে বীরবলের কাছে উপস্থিত হলো বিচারের জন্য। বীরবদল সব কথা শুনে তাদেরকে এক ঘোড়াটিকে নিয়ে ঘোড়ার আস্তাবলে এসে উপস্থিত হলো। সেখানে অনেক রকম ঘোড়া রয়েছে। বীরবল অন্যান্য ঘোড়ার সাথে এই ঘোড়াটিকেও মিলিয়ে দিয়ে প্রথমে ভিক্ষুকটিকে তার ঘোড়া বেছে নিতে বলল। দুষ্ট ভিক্ষুকটি পথে আসতেই
ঘোড়াটির সাথে গায়ে একটি চিত্র এঁকে রেখেছিল, কারণ সে জানত এমন একটি পরীক্ষায় সম্মুখীন তাকে হতে হবে। ভিক্ষুকটি অতি সহজেই ঘোড়াটিকে বেছে বের করল। রাজা চন্দ্রকান্ত তার ঘোড়াটিকে চিনতে পারলেন। পশুদের একটি বড় গুণ, তারা প্রভুকে চিনতে ভুল করে না। ঘোড়াটি তার প্রচুর কাছে এসে গলাটি এগিয়ে দিয়ে আদর পাবার জন্য। বীরবলের মতো বিচারক ঘোড়ারা বুঝতে আর বাকি রইল না কে ঘোড়াটির প্রকৃত মালিক। বীরবদল তখন প্রকৃত মালিককে ঘোড়াটি দিয়ে গত ভিক্ষুকটি 10 ঘা বেত মারার আদেশ দিল। বিচার শেষে রাজা চন্দ্রকান্ত তার নিজের পরিচয় দিলেন বীরবদলকে এবং কেন তিনি রাজধানী দিল্লিতে এসেছেন তাও তাকে বললেন। যাক, আমাকে বীরবদলকে জানতে বিশেষ কষ্ট করতে হলো না। আমার দিল্লি আগমন সার্থক হয়েছে। বীরবদলও রাজার পরিচয় পেয়ে তাকে সসম্মানে বাদশার অতিথিশালায় নিয়ে গিয়ে তার থাকবার সুব্যবস্থা করে দিলেন। আশকারা। বাদশাহ আকবর বীরবলকে খুবই ভালোবাসতেন, আর তার আশকারা পেয়ে বীরবদল মাঝে মাঝে এমন একটা কাজ করে বসত যাতে বাদশার মান সম্মান একেবারেই ধুলোয় মিশে যেত। এর ফলে সেরকম অবস্থান বাদশাহ তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিতেও এবং আদেশ দিতেন তাকে যেন প্রাসাদে ঢুকতে দেওয়া না হয়। এমনকি এই ঘটনার পর বাদশাহ বীরবলকে তাড়িয়ে দিলেন। বীরবলও মনে দুঃখে সেবায় লোকচক্ষুর অন্তরালে চলে গেল। কয়েকদিন পরই বীরবলের খোঁজ করলেন বাদশাহ, কিন্তু কেউ বীরবলের খোঁজ দিতে পারল না। কেউ তাকে রাজধানীতেও দেখেনি। বাদশাহ তার পাত্র মিত্র এবং রাজপ্রতিনিধিদের বললেন বীরবলকে যে করেই হোক খুঁজে আনতে। কোনো খবরই যখন পাওয়া গেল না, তখন বাদশাহ বুদ্ধি করে এমন এক আদেশ প্রচার করলেন যে রাজ্যর সব লোক অতিথির কম্পমান। আদেশটি হলো 10 দিনের মধ্যে রাজার সকল লোককে আলো ছায়ার মধ্যে এসে বাদশার সঙ্গে দেখা করতে হবে। যে দেখা করবে না তার হবে শাস্তি, আর যে দেখা করবে সে পাবে পুরস্কার। রাজ্য কেউ বাদশার এই আদেশ পালন করতে এগিয়ে এলো না। এদিকে 10 দিন উত্তীর্ণ প্রায়। কেউ বুঝতেই পারছে না বাদশাহ কি বলতে চাইছেন। বাদশাহ নিশ্চিত হয়ে পড়লেন বাদশার আদেশের নড়চড় হবার নয়। কথায় বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। 10 দিনের মধ্যেই কেউ না এলে তিনি রাজ্যর সমস্ত লোককে কি শাস্তি দেবেন তা কি দেওয়ার সম্ভব, আর দিলে তো বাদশার এমন সুনাম আর মানসম্মানের কিছুই থাকবে না। এমনই সময় দেখা গেল কয়েকজন লোক খাটিয়া করে প্রাসাদের দিকে আসছে। তারা উপস্থিত হলো সভাগৃহে খাটিয়ার আলো ছায়ায়। এই দৃশ্য দেখে বাদশার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝলেন এই বুদ্ধি বীরবলের ছাড়া আর কারো নয়। এবার বীরবলেরও নিশ্চয়ই সন্ধান পাওয়া যাবে। বাদশাহ বললেন, তোমাদের এ বুদ্ধি কে দিয়েছে?
সত্যি করে বলো তো। তাদের মধ্যে একজন হাত জোর করে বলল, জাহাপানা, এই বুদ্ধি বীরবলই আমাদের দিয়েছেন। তখন বাদশাহ তাদের পুরস্কার করলেন ও মন্ত্রীকে আদেশ দিলেন এদের সঙ্গে গিয়ে বীরবলকে যেন তার সামনে নিয়ে আসে। মুখ্যদের তালিকা। ভুল মূর্খামি মানুষ মাত্রেই করে এবং তার ফলও হাতে হাতেই পায়। অতি বড় বুদ্ধিমানও অনেক সময় মূর্খের মতো কাজ করে বলে বসে। বাদশাহ আকবরের মতো অতি বিচারক্ষণ এবং বুদ্ধিমানও তেমনই কাজ করেছিলেন। একবার এক অশ্ব ব্যবসায়ী নানা জাতের ভালো ভালো ঘোড়া নিয়ে বাদশার কাছে এসেছিল বিক্রি করতে। বাদশাহ তার থেকে একটা পছন্দ মতো ঘোড়া কিনলেন এবং ওই একই জাতের একটি মাদি ঘোড়া চাইলেন, কিন্তু তার সঙ্গে ওই জাতের মাদি ঘোড়া ছিল না। ব্যবসায়ী জানান, অগ্রণী পেলে সে ওই জাতের একটি মাদি ঘোড়া এনে দেবে। বাদশাহ রাজি হলেন এবং দাম দস্তুর ঠিক করে এক থলি স্বর্ণমুদ্রা তাকে অগ্রিম হিসেবে দিলেন। উদাহরণদ্বয় এবং সততার মূর্তিকৃত বাদশাহ আকবর কখনো ভাবেননি ওই যে ব্যবসায়ী একজন ঠক এবং সে বাদশার দেওয়া অগ্রিম মোহর মেরে দেবে, কিন্তু বাস্তবে তাই ঘটল। সেই অস্ত্র ব্যবসায়ী আর ফিরে এলো না। বাদশাহ মনে বড় ব্যথা পেলেন। আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, আর শ্রেষ্ঠ জীবই ঠক হর। বাদশাহ বুঝলেন তিনি কি মূর্খের মতো কাজ করলেন। যে কেউ শুনলে আমাকে মূর্খ বলবে। বীরবলকে তিনি রাজ্যর সমস্ত মূর্খদের একটা তালিকা তৈরি করতে বললেন। বীরবল আদেশ মতো একটি তালিকা তৈরি করে কয়েক দিনের মধ্যেই বাদশাকে দিলেন। এত তাড়াতাড়ি তালিকাটি পাওয়া তিনি খুব খুশি হলেন বীরবলের উপর। তালিকাটির উপর নজর পড়তেই তার চক্ষুস্থির। বাদশাহ দেখলেন তালিকার প্রথম নামটি তার। বাদশাহ চিৎকার করে উঠলেন, বীরবল, তোমার গদান যাবে। তোমার তো কম নয় সাহস। রাজ্যর মুখ্যদের তালিকায় পাওয়া নাম আমার। আমি 1 নম্বর মূর্খ। আমি সারা ভারতবর্ষের শাহেনশারা, আমাকে তুমি মূর্খ বলছো? বীরবল বিনীতভাবে বলল, বাদশাহ আকবরের এত উত্তেজিত হলে কি চলে? আগে আমার কথা শুনুন, তারপর আপনি তো শাস্তি আমাকে দেবেন, আমি তা মাথা পেতে নেব। বিচার না করে শাস্তি দেওয়া কি ঠিক জাহাপানা? এমন মূর্খ কি একজনও এই ভারত